গাইস, ওয়েলকাম টু স্ট্যাট ওয়ার্ল্ড। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সো আজকের আমাদের টপিক হলো ডেটা। আমরা আগের ভিডিওতে স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশন বলার আগে দুটো এক্সাম্পল দিয়েছিলাম। একটা হচ্ছে রাসেলের রানের ইনফরমেশন, আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার ডে পজিটিভ কেসের ইনফরমেশন। এই ইনফরমেশনগুলোকে আমরা কেন কালেক্ট করি, কেন অবজার্ভ করি, কেন অ্যানালিসিস করি? কারণ আমাদের একটা ফাইনাল কনক্লুশন চাই। এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো থেকে কেন আমরা একটা ফাইনাল কনক্লুশন পাই আফটার অ্যানালিসিস? বিকজ এই ইনফরমেশনগুলো এফিসিয়েন্ট ফর মুভমেন্ট অর এফিসিয়েন্ট ফর প্রসেসিং। সো এই ইনফরমেশনগুলোকে আমরা খুব সহজেই অ্যানালিসিস করতে পারি। কিছু কিছু ইনফরমেশন অ্যানালিসিস করতে একটুখানি টাফ লাগে, কিন্তু তাও যে কোনো ধরনের ইনফরমেশনকে আমরা অ্যানালিসিস করতে পারি, এবং এই ইনফরমেশন ওয়ার্ডটাকেই স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় ডেটা। এবার আমরা আমাদের চারপাশে যা দেখছি, আমাদের চারপাশে যা দেখি সেইগুলোকেই আমরা যদি একটা খাতাতে কিংবা কোনো জায়গায় স্টেপ ওয়াইজ নোট করে করে একটা ইনফরমেশন করতে পারি বা ইনফরমেশনের কালেকশন করতে পারি, তাহলে সেইগুলোকে আমরা সিম্পল ভাবে কিংবা একটু টাফ ভাবে কোনো না কোনো ভাবে অ্যানালিসিস করতে পারবোই। আর যদি আমরা কোনোভাবে কোনো একটা ইনফরমেশনকে অ্যানালিসিস করতে পারি কিংবা কোনো ডেটাকে অ্যানালিসিস করতে পারি, তাহলে আমরা একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছবই। সেই জন্য স্ট্যাটিস্টিক্সে ডেটাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ডেটা অলওয়েজ এফিশিয়েন্ট ফর মুভমেন্ট অর এফিশিয়েন্ট ফর প্রসেসিং হতে হবে। যদি আমরা কোনো ডেটা কালেক্ট করি যেটা এফিশিয়েন্ট ফর মুভমেন্ট অর এফিশিয়েন্ট ফর প্রসেসিং এর জন্য একটুখানি টাফ হয়ে যাচ্ছে, তাহলে সেই ডেটাটাকে আমাদের মুভমেন্ট কিংবা প্রসেসিং এর জন্য এফিশিয়েন্ট কনভার্ট করে তারপর সেটাকে আমাদের অ্যানালিসিস করতে হবে। এবার স্ট্যাটিস্টিক্সে ডেটা আমরা তিনটে স্টেপের ওপর প্রসেসিং হয়। কোন কোন তিনটে স্টেপ? একটা হচ্ছে কালেকশন অফ ডেটা, আরেকটা হচ্ছে অবজারভেশন অফ ডেটা, আরেকটা হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা। এবার আমরা ফার্স্ট স্টেপটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট স্টেপ হচ্ছে কালেকশন অফ ডেটা। দেয়ার আর টু টাইপস অফ কালেকশন অফ ডেটা। ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি ডেটা। এবার প্রাইমারি ডেটাটা কি? আমরা আমাদের পারপাস অনুযায়ী ফিল্ডে গিয়ে যদি কোনো ডেটা কালেক্ট করি, সেটাই হচ্ছে প্রাইমারি ডেটা। সাপোজ কোনো একটা হসপিটালে একটা পেশেন্টের খুব পালস রেটের কোনো সমস্যা রয়েছে, সাপোজ পালস রেটের সমস্যা রয়েছে কিংবা হার্টবিটের কোনো সমস্যা রয়েছে। এবার ওই পেশেন্টটা যে ডক্টরটার আন্ডারে রয়েছে, সেই ডক্টরের পার আওয়ার পালস রেট কিংবা হার্টবিটের রেটটা দরকার। সেই ডক্টর কি করবেন? সেই ডক্টর কোনো একটা মেশিন থেকে পার আওয়ারে যদি ওই পেশেন্টটার হার্টবিট কিংবা পালস রেটের ডেটাটা একটা কোনো জায়গায় লিখে রেখে যদি দুদিনের ডেটা কালেক্ট করতে পারেন, তাহলে সেটাটা অনেকগুলো নাম্বারের একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, যেখানে তিনি লিখবেন। সেই অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারটাই হয়ে গেল প্রাইমারি ডেটা। হোয়াই প্রাইমারি ডেটা? বিকজ এখানে ডক্টরটা আর নিজের একটা পারপাস আছে, তিনি কোনো একটা পারপাসের জন্য সেই পেশেন্টটার পালস রেট অর হার্টবিট রেট রেটটা পার আওয়ার কালেক্ট করেছেন, এবং সেইটা তিনি অন দ্য ফিল্ড দাঁড়িয়ে কালেক্ট করেছেন। সো এই যে তিনি ডাইরেক্টলি ফিল্ড থেকে কালেক্ট করেছেন এবং কোনো একটা পারপাসের জন্য ডেটাটা কালেক্ট করেছেন, সো এই ডেটাটা প্রাইমারি ডেটা। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে মেথড অফ কালেকশন অফ প্রাইমারি ডেটা। ফার্স্ট মেথড ইজ কোশ্চেনিয়ার মেথড। এই মেথডে আমরা অন দ্য ফিল্ড গিয়ে কিংবা কোনো একটা জায়গায় ক্যাম্প করে অনেক লোককে জড়ো করে আমরা কি করি? আমরা একটা কাগজের ওপর কতগুলো কোশ্চেন বানাই। সেই কোশ্চেনগুলো যে টপিকের ওপর রিলেটেড আমরা জানতে চাইছি, সেই টপিকের উপর রিলেটেড কতগুলো কোশ্চেন বানিয়ে এই কোশ্চেনগুলো আমরা সেই ক্যাম্পে কিংবা যেখানে গেছি সেখানকার লোকদের আমরা প্রোভাইড করি। তারা সেইগুলোর অ্যান্সার দেয়। সেই অ্যান্সারগুলো দিয়ে তারা আমাদের এই পেপারটা ফিরিয়ে দেয়। এইটার একটা অ্যাডভান্টেজ কি? এইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই এটা অলওয়েজ
খুব কম টাকার মধ্যে হয়ে যায়, অলওয়েজ কম খাটনি হয়। এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যারা খুব খুব গরিব কিংবা খুব গ্রামের দিকে থাকে, তারা সাধারণত যারা আহ, সাধারণত খুব শিক্ষিত হয় না, তারা এই কোশ্চেনিয়ার মেথডের অনেক কথা বুঝতে না পেরে ভুলভাল অ্যান্সার দিয়ে দেয়। সো আমাদের এখানে ডেটার মধ্যে অনেক ভুল চলে আসে। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারভিউয়ার মেথড। ইন্টারভিউয়ার মেথড হচ্ছে, এখানে আমরা বিভিন্ন ফিল্ডে ফিল্ডে গিয়ে ডাইরেক্ট কোনো লোককে, যারা ওই এলাকার বাসিন্দা কিংবা যারা ওই টপিকটার যেটা নিয়ে আমরা অ্যানালিসিস করতে যাচ্ছি সেটার ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া আছে, তাদের কাছে গিয়ে আমরা তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন কোশ্চেন আলোচনা করি। এইখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে আমাদের ক্রস চেকের সুবিধা থাকে। মানে সে অ্যান্সারটা ঠিক বলছে না ভুল বলছে, সেটা আমরা অন্য আরেকটা কোশ্চেন দিয়ে চেক করে নিতে পারি। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা খুবই খাটনির কাজ এবং এখানে প্রচুর আমাদের টাকা দিতে হবে এই মেথডে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেথড অফ ডাইরেক্ট অবজারভেশন। এই মেথডটায় কি, এই মেথডটায় আমি কারুর কাছ থেকে কোনো কিছু ইনফরমেশন নেব না। আমি ওই ডাইরেক্ট ওই এরিয়ায় যাব, কিংবা যেটা নিয়ে আমি অ্যানালিসিস করছি সেখানে যাব। সেইখানে গিয়ে আমি ডাইরেক্ট আমার অবজারভেশন এবং আমার সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করব, অর ইনফরমেশন কালেক্ট করব। এটা হচ্ছে মেথড অফ ডাইরেক্ট অবজারভেশন। এইটার একটা অ্যাডভান্টেজ কি, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে আমি যে ডেটাটা কালেক্ট করব সেই ডেটাটা খুবই রেলিভেন্ট হবে। এবং এখানে আমার উম, আমি যা দেখছি সেটাই তো আমি ইনফরমেশনে কালেক্ট করছি। সো এখানে আমার ডেটাটার মধ্যে খুব 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 রেয়ার ভুল থাকবে। এবং এটা ডিসঅ্যাডভান্টেজ, এখানে আমি কোনো ক্রস চেকের সুযোগ পাবো না। মানে আমি যে ডেটাটা কালেক্ট করছি সেটা হতেই পারে আমার অবজারভেশনে কিছু না কিছু ভুল চলেই এলো। সাপোজ কোনো একটা গ্রামে গেলাম, হয়তো ওই গ্রামটা গরিব গ্রাম নয়, ওখানে ভালোই খাবার পাওয়া যায়, ভালোই ফলন হয়, কিন্তু আমি যখন গেলাম তখন হয়তো ওখানে খরা চলছে। সো তখন ওদের অবস্থা খুবই খারাপ থাকবে। আমি সেটা না বুঝে আমি বুঝে গেলাম তাদের অবস্থা খুব খারাপ। এখানে আমি কিন্তু ক্রস চেকের কোনো সুযোগ পাচ্ছি না। সো মেথড অফ ডাইরেক্ট অবজারভেশনের এটা একটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে মেল কোশ্চেনিয়ার মেথড। এইখানে আমি একটা কোশ্চেনিয়ার কিংবা একটা কোশ্চেনের সেট বানিয়ে সবার কাছে মেলের মাধ্যমে কিংবা বাড়ি বাড়ি চিঠি দিয়ে আমি তাদেরকে কোশ্চেন সেটটা পাঠালাম, এবং সেই কোশ্চেন সেটের অ্যান্সারগুলো তারা ক্যান্সারগুলো দিয়ে আমাদের কাছে কোশ্চেন সেটটা আবার খামে ভরে আমাদের কাছে পাঠিয়ে দিল, এবং সেই এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করে আমরা একটা ডেটা তৈরি করলাম। বাট এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, প্রথমত এটা যারা শিক্ষিত, যাদের অক্ষর জ্ঞান আছে তারাই একমাত্র এটা বলতে পারবে। আর এখানে আমাদের কাছে কোনো কোনো কোশ্চেনিয়ার অনেক কোশ্চেন এর অ্যান্সার নাও দিতে পারে, কারণ আমরা তাদের শুধুমাত্র মেল করছি কিংবা তাদের শুধুমাত্র চিঠি দিয়ে পাঠাচ্ছি। আমি তো তাদের সিওরিটি দিচ্ছি না যে তাদের ইনফরমেশনগুলো প্রাইভেট থাকবে। আর বাট এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা খুব শর্ট টাইমের মধ্যে আমি ডেটা কালেক্ট করতে পারবো। কারণ আমি যাদের কাছে পাঠাচ্ছি তাদেরকে আমি একটা টাইম দিয়ে দেবো যে এই টাইমের মধ্যে তোমাকে ইনফরমেশনটা মেল করতে হবে কিংবা আমাদেরকে পাঠাতে হবে। সেই টাইমের মধ্যে সেই ইনফরমেশনটা পাঠাবে। সো এখানে একটা শর্ট টাইমের মধ্যে আমি ডেটাটা কালেক্ট করতে পারবো। সো শর্ট টাইমের মধ্যে কালেক্ট করতে পারছি মানে আমার কাজ কম হচ্ছে, এবং আমার উপর লোড কম পড়ছে, এবং আমার টাকা কম খরচ হচ্ছে। সিম্পল। ওকে, নেক্সট সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা কি, সেকেন্ডারি ডেটা হচ্ছে যখন কোনো একটা ডেটা আমরা কোনো এজেন্সি থেকে কিংবা কোনো পার্সন কিংবা কোনো ইনস্টিটিউট থেকে কালেক্ট করি, তখন সেই ডেটাটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা। তার মানে আমরা যখন কোনো প্রাইমারি ডেটাকে সেকেন্ড টাইম ইউজ করি তখন সেটা হয়ে যায় সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে ফার্স্ট,
প্রাইমারি ডেটাকে যখন আমরা কারুর কাছ থেকে প্রাইমারি ডেটাকে নিয়ে যখন আমরা সেই ডেটাটাকে অ্যানালিসিস করি, তখন সেই ডেটাটা হয়ে যায় সেকেন্ডারি ডেটা। সাপোজ কোনো একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ান অ্যানালিসিস করতে চাইছেন কোভিড-19 ওপর। কোভিড-19 ওপর অ্যানালিসিস করতে গেলে তাকে কোভিড-19 ডেটা কালেক্ট করতে হবে। এই যে ডেটাটা কোভিড-19 ডেটা, তো আমি আর বাড়ি বাড়ি ঘুরে কিংবা এরিয়ায় ঘুরে কালেক্ট করতে পারবো না। আমাকে কোনো একটা ইনস্টিটিউট থেকে কিংবা হু এর ওয়েবসাইট থেকে আমাকে ডেটাটা কালেক্ট করতে হবে। আমি যদি ওই ডেটাটা হু এর ওয়েবসাইট থেকে কিংবা কোনো একটা ইনস্টিটিউট থেকে কালেক্ট করি, দেন আমি যদি ওই ডেটাটা অ্যানালিসিস করি, তখন ওই ডেটাটা হয়ে গেল সেকেন্ডারি ডেটা। বিকজ হু কিংবা ওই ইনস্টিটিউটটা কোনো না কোনোভাবে ফিল্ডে গিয়ে কোনো না কোনোভাবে এই প্রাইমারি ডেটাটা ওই ইনস্টিটিউট কিংবা হু কালেক্ট করেছে এবং তাদের কাছ থেকে ওই প্রাইমারি ডেটাটা নিয়ে আমরা কাজ করছি, দেন ওটা হয়ে গেল সেকেন্ডারি ডেটা। তার মানে অ্যাট ফার্স্ট প্রাইমারি ডেটা, সেই প্রাইমারি ডেটাকে যখন কেউ ইউজ করছে, দেন সেটা হয়ে গেল সেকেন্ডারি ডেটা। ওকে, নাও there are so many methods of collection of secondary data. আমরা কোনো একটা গভর্নমেন্ট যদি একটা রিপোর্ট পাবলিশ করে কিংবা কোনো একটা গভর্নমেন্ট যদি কোনো একটা ইনফরমেশনকে ওয়েবসাইটে ছাড়ে, সেখান থেকে আমরা এই সেকেন্ডারি ডেটাটা কালেক্ট করতে পারি। এবার আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডকুমেন্ট কিংবা স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা হিস্টোরিক্যাল কোনো একটা পেপার থেকে আমরা এই সমস্ত ডেটাগুলো কালেক্ট করতে পারি। আমরা বিজনেস অ্যানালিসিসের জন্য ডিফারেন্ট টাইপস অফ বিজনেস ডকুমেন্ট থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডেটা কালেক্ট করতে পারি। এবং আমরা সবথেকে ভালো যেটা থেকে ডেটা কালেক্ট করতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল অ্যান্ড ট্রেড জার্নালস। আমরা ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল জার্নাল পেপার থেকে আমরা স্ট্যাটিস্টিক্সের ডেটা কালেক্ট করতে পারি এবং সেই সমস্ত ডেটা হয়ে যাবে সেকেন্ডারি ডেটা। স্ট্যাটিস্টিক্সের জন্য সেকেন্ডারি ডেটা কালেকশনের সবথেকে ভালো সোর্স হচ্ছে কোনো একটা এজেন্সি কিংবা কোনো একটা ইনস্টিটিউট কিংবা সবথেকে রেলিভেন্ট হচ্ছে ওয়েবসাইট। বাট স্ট্যাটিস্টিক্সে সেকেন্ডারি ডেটার একটা বড় ড্রব্যাক হচ্ছে এইখানে ডেটাটা যে আমি কালেক্ট করছি সেখানে কতটা ঠিক ডেটা কতটা ভুল ডেটা সেটা সম্বন্ধে আমি খুবই খুবই কম জানবো। তাই যতটা ট্রাস্টেড এজেন্সি কিংবা ট্রাস্টেড ইনস্টিটিউট হবে, তত আমার সেকেন্ডারি ডেটার কোয়ালিটি ভালো হবে। ওকে, এবার যেটা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটার সব থেকে ফার্স্ট যেটা ডিফারেন্স, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা কালেক্ট করি আমরা নিজে ফিল্ডে গিয়ে আমাদের পারপাস অনুযায়ী, আর সেকেন্ডারি ডেটা আমরা অন্য কোনো এজেন্সি কিংবা ইনস্টিটিউটের মাধ্যমে কালেক্ট করি আমাদের পারপাস অনুযায়ী। আর আরেকটা হচ্ছে এখানে কালেকশন অফ মেথডের সব থেকে বড় হচ্ছে গিয়ে কালেকশন অফ মেথডের ডিফারেন্স, সেটা হচ্ছে গিয়ে সোর্স। আমরা এখানে সোর্স হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ সার্ভে, প্রাইমারি ডেটার ক্ষেত্রে বলছি, ডিফারেন্ট টাইপস অফ সার্ভেস, অবজারভেশন, এক্সপেরিমেন্টস। আর সেকেন্ডারি ডেটার ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনাল রেকর্ড, গভর্নমেন্ট পাবলিশড জার্নালস, এক্সেট্রা। আর প্রাইমারি ডেটা সবথেকে আমি যেটা বললাম এক্ষুনি, প্রাইমারি ডেটা হচ্ছে মোর রিলিয়েবল, বাট সেকেন্ডারি ডেটা ইজ লেস রিলিয়েবল। প্রাইমারি ডেটা more time consuming but secondary data less time consuming. Primary data is costly but secondary data is economical. Okay, and স্ট্যাটিস্টিক্সে প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটার সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সের কোনো একটা অ্যানালিসিসের জন্য প্রাইমারি ডেটা খুব কম ইউজ করি। মাত্র 10% কিংবা 9% একটা একটা জার্নাল পেপারে একবার বেরিয়েছিল, আমরা মাত্র 9% কিংবা 10% প্রাইমারি ডেটা নিয়ে অ্যানালিসিস করি। বিকজ প্রাইমারি ডেটা নিয়ে অ্যানালিসিস করতে গেলে অনেক রকম ঝামেলা আছে, হেটারোজিনিয়াস, হোমোজিনিয়াস ডেটা, এই রকম ব্যাপার চলে আসে। এগুলো পরের ব্যাপার, হেটারোজিনিয়াস ডেটা, হোমোজিনিয়াস ডেটা। বাট বেশিরভাগ প্রাইমারি ডেটাই হেটারোজিনিয়াস হয়, সেইগুলোকে হোমোজিনিয়াসে কনভার্ট করে আমাদের কাজ করতে হয়। বাট সেকেন্ডারি ডেটা, বেশিরভাগ সেকেন্ডারি ডেটাই কিন্তু হোমোজিনিয়াসে দেওয়া থাকে। আমাদের হোমোজিনিয়াস ডেটা নিয়ে অ্যানালিসিস করতে সব থেকে ভালো সুবিধা হয়। এবার নেক্সট হচ্ছে, আমরা এবার নেক্সট স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন আমরা প্রথমে কি বলেছিলাম, স্ট্যাটিস্টিক্সের ডেটা আমরা তিনটে স্টেপের ওপর ডিপেন্ড করে করি। ফার্স্ট হচ্ছে কালেকশন, সেকেন্ড হচ্ছে অবজারভেশন, থার্ড হচ্ছে অ্যানালিসিস। কালেকশন আমরা পড়লাম, আমরা কালেকশনে কি পড়লাম, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। এবার আমরা আসছি অবজারভেশন। আমাদের অবজারভেশন করতে গেলে ডেটাটা একটা হিউজ, 1 কোটি 2 কোটি, যদি রিয়েল লাইফে ডেটা দেখি 1 কোটি 2 কোটি ডেটা থাকে। সো এই 1 কোটি 2 কোটি
ডেটাকে যদি আমি খালি চোখে বসে বসে দেখি, তো আমি কোনো প্যাটার্ন কিভাবে ডেটাটা আছে আমি কিচ্ছু বুঝতে পারবো না। এবার আমি যদি চাই ডেটাটাকে কোনো একটা ভাবে অ্যারেঞ্জ করে আমি দেখবো, তাহলে আমার ডেটাটার অবজারভেশন বা ভিজুয়ালাইজেশন খুব ভালো হবে। তাই প্রেজেন্টেশন অফ ডেটা ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর ডেটা অবজারভেশন। ওকে, আমাদের কাছে টু টাইপস অফ প্রেজেন্টেশন অফ ডেটা হয়। ফার্স্ট ওয়ান ইজ নন ফ্রিকোয়েন্সি ডেটা, সেকেন্ড ওয়ান ইজ ফ্রিকোয়েন্সি ডেটা। নাও ফার্স্ট ইজ নন ফ্রিকোয়েন্সি ডেটা। হোয়াট ইজ নন ফ্রিকোয়েন্সি ডেটা? যখন আমরা কোনো একটা ডেটা কালেক্ট করি কিংবা ডেটাটাকে অ্যারেঞ্জ করি ইন দ্য ফর্ম অফ সিরিজ, যখন একটা ডেটা কিংবা কোনো একটা অবজারভেশনকে আমরা কোনো একটা সিরিজের মতো করে কালেক্ট করি কিংবা অ্যারেঞ্জ করি, তখন সেটা হয়ে যায় নন ফ্রিকোয়েন্সি ডেটা। নন ফ্রিকোয়েন্সি ডেটা থ্রি টাইপস অফ হয়। একটা হচ্ছে টাইম সিরিজ ডেটা, আরেকটা হচ্ছে ক্রস সেকশনাল ডেটা, আরেকটা হচ্ছে স্পেশাল সিরিজ ডেটা। ফার্স্ট ওয়ান ইজ টাইম সিরিজ ডেটা। হোয়াট ইজ টাইম সিরিজ ডেটা? যখন কোনো ডেটাকে কালেক্ট করা হয় সেম ইউনিট, সেম ভেরিয়েবল, বাট ডিফারেন্ট টাইম পয়েন্টের ওপর ডিপেন্ড করে, তখন সেটা হয়ে যায় টাইম সিরিজ ডেটা। তাহলে টাইম সিরিজ ডেটাতে কি কি থাকে? সেম ইউনিট, সেম ভেরিয়েবল, বাট ডিফারেন্ট টাইম পয়েন্ট। আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি টাইম সিরিজ ডেটার। সেটা হচ্ছে ফার্স্ট রোতে আমার আছে ইয়ার, সেকেন্ড রোতে আছে আমার পপুলেশন। আমরা এখানে ইয়ারে 2000, 2001, 2002, 2003, 2004 অ্যান্ড 2005 এই পাঁচটা টাইম পয়েন্ট নিয়েছি। দ্যাট মিনস ডিফারেন্ট টাইম পয়েন্টের ওপর ডিপেন্ড করে করছি। এবং এখানে আমার সেম ভেরিয়েবল, হুইচ ভেরিয়েবল? পপুলেশন। পপুলেশন আমি এখানে কালেক্ট করেছি বিভিন্ন ইয়ারের। 2000 এর 120, 2001 এর 125, 2002 এর 127, 2003 এর 134 অ্যান্ড কন্টিনিউ। লাইক, এবার আমি যদি বলি যে সেম ইউনিট, সেম ইউনিট মানে কি? সেম ইউনিট মানে হচ্ছে আমি কিন্তু এখানে পপুলেশনের ওপর ডিপেন্ড করেই কাজ করছি। আমি কিন্তু এখানে পপুলেশনের ওপর ডিপেন্ড করেই কাজ করছি। আমার একটা ডেটাতে অলওয়েজ আমি পপুলেশন লিখবো, কখনো আমি পপুলেশন ছাড়া অন্য কিছু লিখবো না। এখানে আমার ইউনিট সেম, পপুলেশন, বাট আমার এখানে ভেরিয়েবলটাও সেম, বাট ডিফারেন্ট টাইম পয়েন্ট, টাইম পয়েন্ট আলাদা। তার মানে একটা টাইম সিরিজ ডেটাতে কি থাকে? টাইম সিরিজ ডেটাতে ডেটা কালেক্টেড অন দ্য সেম ইউনিট ফর সেম ভেরিয়েবল ফর ডিফারেন্ট পয়েন্টস, ডিফারেন্ট টাইম পয়েন্ট। আমার টাইম পয়েন্টস এখানে ডিফারেন্ট, 2000, 2001, 2002, 2003। ভেরিয়েবল সেম, দ্যাট মিনস পপুলেশন ইন ক্রোস। অ্যান্ড সেম ইউনিট, এখানে আমরা পপুলেশন কালেক্ট করছি। ইউনিট এখানে কি? এখানে আমি যেখানকার পপুলেশন কালেক্ট করছি সেটা আমার ইউনিট। মানে আমি যদি বলি যে আমি একমাত্র ইন্ডিয়ার পপুলেশনই কালেক্ট করব, ইন্ডিয়া আমার এখানে ইউনিট। আমি কখনো একটা ডেটাতে পপুলেশন বলে 2000 সালে, 2000 সালে আমি কখনো বলবো না যে ইন্ডিয়ার পপুলেশন লিখলাম। 2001-এ আমি কখনো ইউএস এর পপুলেশন এরকম ভাবে লিখবো না। আমি একটা ডেটাতে আমি অলওয়েজ ইন্ডিয়ার পপুলেশন লিখবো। একটা ডেটাতে আমি অলওয়েজ বিভিন্ন টাইম পয়েন্টে ইউএস এর পপুলেশন লিখবো। কখনো একটা ডেটাতে আমি ডিফারেন্ট টাইপস অফ কান্ট্রি পপুলেশন লিখবো না। দ্যাট ইজ টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটাতে অলওয়েজ ইউনিট সেম থাকবে, ভেরিয়েবল সেম থাকবে, বাট টাইম পয়েন্ট ডিফারেন্ট থাকবে। দেন ক্রস সেকশনাল ডেটা। ক্রস সেকশনাল ডেটাতে আমার ডেটা কালেক্টেড অন ডিফারেন্ট ইউনিট, এখানে ইউনিট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ভেরিয়েবল সেম থাকছে এবং টাইম পয়েন্টও সেম থাকছে। আমি যদি একটা এক্সাম্পল দেখি নিচে, আমি নিচের এক্সাম্পলে রোল নাম্বার অনুযায়ী একটা স্কুলের স্টুডেন্টদের এগ্রিগেট মার্কসটাকে নিয়েছি। এবার এখানে রোল নাম্বার যে ওয়ান, রোল নাম্বার ওয়ানের মার্কস 98, রোল নাম্বার টু এর মার্কস 97.5, লাইক দ্যাট। এবার আমি যদি বলি যে রোল নাম্বার এবং এগ্রিগেট মার্কস এইটা 2000 সালে কিংবা 2000 সালের স্টুডেন্টদের যে পাসিং ব্যাচ, তাদের একটা মার্কস, আমার কিন্তু এখানে টাইম পয়েন্ট সেম হয়ে যাচ্ছে। বিকজ আমি একটা ডেটাতে কখনো 2000 সাল, 2001 সাল এরকম ভাবে একটা ডেটা নেব না। আমি কখনো বলবো না রোল নাম্বার ওয়ান এর 98 মার্কসটা 2000 সালে পেয়েছিল, 2001 সালে রোল নাম্বার টু 97.5 পেয়েছিল, এরকম বলবো না। আমি এখানে এগ্রিগেট মার্কসটা নেব একটা কোনো ইয়ারের ওপর বেস করে। ওকে,
তার মানে আমি যদি বলি 2000 সালের মার্কস, দেন ডেটাটা পুরো 2000 সালের আমার মার্কসই দেবে, কখনো ওই ডেটার মধ্যে 2001 সাল 2002 সালের মার্কস ঢুকে যাবে না। এখানে আমার তার মানে আমার সেম টাইম পয়েন্ট হয়ে গেল, সেম ভেরিয়েবল, ভেরিয়েবল আমার এগ্রিগেট মার্কস, ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভেরিয়েবল আমার এখানে সেম থাকছে। ওকে, বাট এখানে আমার ইউনিট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিভাবে? আমি এখানে রোল নাম্বার 1 একটা ইউনিট, রোল নাম্বার 2 আরেকজন ইউনিট, রোল নাম্বার 3 আরেকটা ইউনিট, এরকম করে প্রত্যেক কটা স্টুডেন্ট আমার এখানে এক একটা ইউনিট। সো ক্রস সেকশনাল ডেটাতে অলওয়েজ আমার ইউনিট চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যে ডেটাতে আমার ইউনিট সেম থাকবে, ভেরিয়েবল সেম থাকবে, বাট টাইম পয়েন্ট ডিফারেন্ট থাকবে, সেটা হচ্ছে আমার টাইম সিরিজ ডেটা। আর যে ডেটাতে আমার ডিফারেন্ট ইউনিট থাকবে, সেম ভেরিয়েবল থাকবে, সেম টাইম পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমার ক্রস সেকশনাল ডেটা। এখানে ইউনিট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইউনিট দেখে আমাদের ডেটা চিনতে হবে, সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা নাকি সেটা ক্রস সেকশনাল ডেটা। তারপরে যেটা, সেটা হচ্ছে স্পেশিয়াল সিরিজ ডেটা। স্পেশিয়াল সিরিজ ডেটা ইজ দ্য কাইন্ড অফ ক্রস সেকশনাল ডেটা, বাট যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে স্পেশিয়াল সিরিজ ডেটা যখন রিলেটেড টু ডিফারেন্ট প্লেসেস, তখন আমরা সেটা ক্রস সেকশনাল ডেটাটাকে স্পেশিয়াল সিরিজ ডেটা বলি। যা মানে আমরা যদি বলি যে কোনো একটা স্টেট আর পার্সেন্টেজ অফ লিটারেসি আমার কাছে আছে ডেটা, ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ অফ লিটারেসি 65, ইউপির 43, বিহারের 82, ওড়িশার 71। তার মানে আমি এখানে আগেরটার ক্রস সেকশনাল রোল নাম্বার যেখানে লিখেছিলাম সেখানে আমি স্টেট দিচ্ছি, তার মানে এই ক্রস সেকশনাল ডেটাটা রিলেট টু ডিফারেন্ট প্লেস। তার মানে এইটা হয়ে গেল স্পেশাল সিরিজ ডেটা। তার মানে যখন একটা ক্রস সেকশনাল ডেটা রিলেট টু ডিফারেন্ট টাইপস অফ স্টেট, দেন দিস টাইপ অফ ক্রস সেকশনাল ডেটা বিকামস আ স্পেশাল সিরিজ ডেটা। ওকে, সো নন ফ্রিকোয়েন্সি ডেটার তিনটে টাইপ: টাইম সিরিজ, ক্রস সেকশনাল, স্পেশাল। টাইম সিরিজে সেম ইউনিট, সেম ভেরিয়েবল, বাট ডিফারেন্ট টাইম পয়েন্ট। ক্রস সেকশনে ডিফারেন্ট ইউনিট, সেম ভেরিয়েবল, সেম টাইম পয়েন্ট। আর স্পেশাল সিরিজে যখন ক্রস সেকশনাল ডেটাটা রিলেটেড টু ডিফারেন্ট প্লেসেস। ওকে, নেক্সট ওয়ান ইজ ফ্রিকোয়েন্সি ডেটা। ফ্রিকোয়েন্সি ডেটা কি? ফ্রিকোয়েন্সি ডেটা where the values of the variable occur repeatedly, যখন কোনো একটা ভ্যালু অফ দ্য ভেরিয়েবল রিপিটেড টাইম অকার হচ্ছে এবং সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারছি একটা পসিবল ভ্যালুস দিয়ে, একটা পসিবল রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারছি, দেন দিস ইজ ফ্রিকোয়েন্সি ডেটা। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলা যায়, আমার কাছে একটা র ডেটা আছে, সেটা হচ্ছে ওখানে কতগুলো ফ্যামিলি সাইজ দেওয়া রয়েছে একটা পাড়ার। সাপোজ একটা পাড়াতে অনেকগুলো ফ্যামিলি আছে, সবকটা ফ্যামিলির ফ্যামিলি সাইজ আমার দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে ওখানে তিন ফ্যামিলি সাইজটা 28 বার রিপিট হচ্ছে, তাই বলা হচ্ছে তিন ফ্যামিলি সাইজটার ফ্রিকোয়েন্সি 28। দেখা যাচ্ছে চার ফ্যামিলি সাইজটা 21 বার রিপিট হচ্ছে, চারের ফ্রিকোয়েন্সি 21। পাঁচ ফ্যামিলি সাইজটা 20 বার রিপিট হয়েছে ওই ডেটাতে, সো পাঁচের ফ্রিকোয়েন্সি 20। এইভাবে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডেটাকে কালেক্ট করি। ফ্রিকোয়েন্সি ডেটা আমরা যদি বলি, কোনো আরো এক্সাম্পল হচ্ছে, আমরা যদি কোনো একটা শু কারখানার একটা ডিফারেন্ট টাইপস অফ জুতোর মাপগুলো নিতে পারি এবং সেইগুলোকে নিয়ে যদি আমরা একটা ডেটা বানাতে পারি, সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডেটা। আবার উম, আমি যদি এবার কোনো একটা স্কুলের ডিফারেন্ট টাইপস অফ মার্কস নিতে পারি, সেটাও একটা ফ্রিকোয়েন্সি ডেটা। বাট আগের যেটা আমরা বলেছিলাম মার্কসের, সেটা হচ্ছে ক্রস সেকশনাল ডেটাতে। সেই ক্রস সেকশনাল যে ডেটাতে যে মার্কস নিয়ে বলেছিলাম, সেটাতে আমি রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3 ইন্ডিভিজুয়াল বলেছিলাম। ফ্রিকোয়েন্সি ডেটাতে ইন্ডিভিজুয়াল কিছু হয় না। ফ্রিকোয়েন্সি ডেটাতে আমি যদি বলি যে সাপোজ 40 থেকে 50-র মধ্যে কতজন পেয়েছে, 50 থেকে 60-র মধ্যে কতজন পেয়েছে, এইভাবে ফ্রিকোয়েন্সি ডেটা আমরা কভার করি। বাট ক্রস সেকশনাল ডেটাতে আমরা যেটা মার্কসের বলেছিলাম, সেটাতে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করি, বাট ফ্রিকোয়েন্সি ডেটাতে আমরা কোনো ইন্ডিভিজুয়ালি কাজ করি না। সো গাইস, আজকের আমাদের প্রেজেন্টেশন এখানেই শেষ হলো। সো আমাদের নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো নন ফ্রিকোয়েন্সি ডেটার প্রেজেন্টেশন নিয়ে, প্রেজেন্টেশন অফ নন ফ্রিকোয়েন্সি ডেটা। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।